কাহিনীর শুরুতেই ড্রেকের যখন চোখ খুলে সে দেখতে পায় সে প্লেন থেকে পড়ছে আর সে যেন তেন প্রকারে ঝুলে আছে প্রচন্ড বড় বড় বাক্সের গায়ে। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে সেখানে সে একা না, তাকে মারার জন্য আরো 2-3 জন লোক রয়েছে। আর ওই অবস্থাতেও তারা নিজেদের প্রাণ বাঁচানো তো দূরের কথা, তারা ড্রেককেই মারার চেষ্টা করছে। হ্যাঁ, ছেলেটির নাম ড্রেক, কিন্তু ড্রেক কিছুই বুঝতে পারছে না। সে চোখ খোলার পর থেকে নিজের প্রাণ বাঁচানোর সাথে সাথে তাদেরকে যেন তেন প্রকারে বাইপাস করে সে উঠে পড়ে প্লেনে। কিন্তু ভাগ্য তার এতই খারাপ ছিল, এত কিছুর পরেও প্লেনের ভেতরে থাকা একটা গাড়ি ছুটতে আসে এবার তার দিকে, যে কারণে তাকে আরো একবার প্লেন থেকে পড়ে যেতে হয়। আর এমন সময় তার একটা পুরনো স্মৃতির হাত যেন তাকে ধরে বসে, কিন্তু সে তাকে প্লেন পড়া থেকে বাঁচায় না, একটা মিউজিয়ামের ছাদ থেকে পড়তে পড়তে বাঁচায়। এটা ড্রেকের বড় ভাই। সে ড্রেককে বলে, তোকে আমি বলেছিলাম ঘরে থাকতে, আমার পিছু সবসময় কেন করিস তুই? ঠিক আছে, এখন চলে এসেছিস, কোনো ব্যাপার না, তবে এখান থেকে আমরা খুব সুন্দর একটা জিনিস চুরি করবো। তুই কি জানিস এটাকে? ড্রেক বলে, এটা কে না জানে, এই তো পুরো পৃথিবীর চক্কর সর্বপ্রথম করেছিল। কিন্তু তার বড় ভাই বলে, এটা তোর ভুল ধারণা, এ কোনোদিনও পৃথিবীর পুরো চক্কর কাটেনি, ফ্রিতেই এ নাম কামিয়ে নিয়েছে। আর এর থেকেও বেশি ইন্টারেস্টিং, তুই ওদিকে দেখ, পৃথিবীর সবচেয়ে প্রথম তৈরি নকশা। আর তুই কি জানিস ওই লোকটা পুরো পৃথিবী কি জন্য প্রথমবার ঘুরতে বেরিয়েছিল? ওর উদ্দেশ্য ছিল সোনা খোঁজা, আর সেটাও পেয়েছিল। সোনা মাত্র ড্রেক বলে, যে সোনা পাওয়ার পরেও অদৃশ্য হয়ে গেছিল। বড় ভাই তার কথা কেটে বলে, সোনা অদৃশ্য কোনোদিনও হয়নি, ওটা ওই লোকটা হারিয়ে ফেলেছিল। আর এই সমস্ত সোনা তোর এই বড় ভাই একদিন অবশ্যই খুঁজে বের করবে। এই বলে যখনই সে ফ্রেম খুলে সে ম্যাপটা চুরি করতে যায়, ঠিক তখনই পুরো মিউজিয়ামে অ্যালার্ম বাজার কারণে সেখানে চলে আসে সিকিউরিটি গার্ডরা, আর ওদেরকে ধরে নিয়ে যায় অনাথ আশ্রমে। হ্যাঁ, দু ভাই ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। গার্ডরা বলে, দেখো, এই দিয়ে ওরা 3বার ওই ম্যাপ চুরি করার চেষ্টা করেছে, প্রতিবার তো আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। এটা শুনে অনাথ আশ্রমের মহিলা বলে, ড্রেক এখনো ছোট, ওকে নিয়ে যাওয়া ঠিক হবে না তোমাদের, তাই ওর দাদা স্যামকেই তোমরা নিয়ে যাও। এই কথা শুনে স্যামও বুঝতে পারে তার ভাই তার থেকে সমস্ত কিছু শিখছে, আর এটা মোটেও ভালো কথা না। তাই সে পুলিশদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর নিজের রুমে চলে যায় কিছু জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানেও তাকে পিছু করতে করতে ড্রেক যখন রুমে পৌঁছায়, সে দেখতে পায় তার ভাইয়া কোনো জিনিসপত্র গোছাচ্ছে না, বরঞ্চ সে জ্বালানা দিয়ে পালানোর চেষ্টা করছে। এই অবস্থাতেও ড্রেক তার বড় ভাইয়ের সঙ্গে যেতে চায়, কিন্তু স্যাম তার গলার একটা লকেট খুলে দিয়ে বলে, তুই কি আমাকে কোনোদিনও দেখেছিস এটা ছাড়া কোথাও যেতে? তুই ভালোভাবে জানিস এটা ছাড়া আমি কোনোদিন কোথাও যাইনি, আর আজ এটা আমি তোকে দিলাম, আমি কথা দিচ্ছি এটা আমি একদিন অবশ্যই নিতে আসবো। এই বলে সে লকেটের সাথে সাথে আরো একটা কাগজ আর একটা লাইটার দিয়ে ভাইকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। ড্রেক উদাস হয়ে বিছানার উপর বসে ভাইয়ের দেওয়া লাইটার আর কাগজটা যখন খোলে, সে দেখতে পায় সেখানে কিছুই লেখা নেই, কিন্তু লাইটারের আলোটা কাগজের নিচে ধরতেই সেখানে কয়েকটা কথা ফুটে ওঠে। তোর নামের টাইটেল কখনো ভুলিস না, আমরা ড্রেকের বংশধর, পুরনো খাজানা চুরি করা আর খোঁজা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। লেখাটা পড়ে ড্রেক বুঝতে পারে তার ভাই কোনো বড় অ্যাডভেঞ্চারে বেরোচ্ছে, যে কারণে সে বেশ দুঃখ পায়, কারণ এরকম খাজানার খোঁজে পৃথিবীর অনেকেই বেরিয়েছে, আর তার মধ্যে 1% লোকই সফল হয়, বাকি সবারই মৃত্যু ঘটে। এরপরেও 15টা বছর কেটে যায়। ড্রেক এখন বড় হয়েছে, এখনো তার বড় ভাই স্যামের কোনো খবর হয়নি। এখন ড্রেক একটা বারে কাজ করে, যেখানে সে মাঝে সাঝে লেট করে ডিউটিতে আসে। আর আজ ডিউটিতে এসে সেখানে একটা বেশ সুন্দর মেয়েকে দেখে সে কিছুক্ষণ ইমপ্রেস করার চেষ্টা করে। ড্রেকের ইতিহাসে বেশ ইন্টারেস্ট ছিল, কোন জিনিস কবে ইনভেনশন হয়েছিল, কবে প্রথম কে পেয়েছিল, কে আবিষ্কার করেছিল, এই সমস্ত কিছু। কিন্তু ড্রিঙ্ক করতে এসে কেউ ইতিহাসের জ্ঞান পছন্দ করে না, তো মেয়েটিও তার জ্ঞান না শুনে তাড়াতাড়ি ড্রিঙ্ক নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ড্রেক টেবিল মোছার বাহানা করে আরো একবার তার কাছে আসে, আর হাতে সিগারেট দেখে সে নিজে থেকেই বলে, চলো আমি তোমাকে সাহায্য করছি। এই বলে সে বেশ কিছুক্ষণ সিগারেট ধরানোর বাহানায় চালাকের সাথে মেয়েটির হাত থেকে বেশ দামি একটা ব্রেসলেট খুলে নেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি ড্রেক ও তার বংশের গুণ রেখেছে। মেয়েটির কাছ থেকে ওটা চুরি করার পর সে বারের ভেতরের দিকে আসলে সেখানে ভারী গলার একজন লোক তাকে বলে, কৌশলটা ভালোই ছিল কিন্তু কাজটা ঠিক না। ড্রেক সেটা শুনে বলে, তুমি কি ব্যাপারে কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু লোকটি তাকে বলে, ভিক্টর সালিভান আমার নাম, ছোটে তুই আমাকে সালি বলে ডাকতে পারিস। আর এইভাবে ছোটখাটো চুরি করে কতদিন চালাবে? বরঞ্চ আমার কাছে একটা বড় কাজ আছে যেখানে তোমার মতোই লোকের দরকার, তোমার জীবন পরিবর্তন করার একটা সুযোগ পাবে, তাহলে তুমি রাজি তো? কিন্তু ড্রেক এটাতে রাজি হওয়া মানেই সে যে ওটা চুরি করেছে সেটা মেনে নেওয়া, তাই তার কোনো অফারে রাজি না হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ভিক্টর সেখান থেকে চলে গেলেও ড্রেক যখন তার পকেট চেক করে সে বুঝতে পারে তার পকেটে সে ব্রেসলেটটা তো নেই, সেখানে একটা কাগজ রাখা যেখানে অ্যাড্রেস
আর পেছনে লেখা ছিল, বাচ্চা চুরি করা মোটেও ভালো জিনিস না। যেটা দেখে ড্রেক এখন বুঝতে পারে ভিক্টর তার থেকেও বড় চোর। ওই রাতে কার্ডের অ্যাড্রেস ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সিকিউরিটির সঙ্গে ইচ্ছা করে সে ধাক্কা খায়। যে সুযোগে সে সিকিউরিটির কাছ থেকে একটা চাবি চুরি করে একটা বিশেষ ঘরে প্রবেশ করে। ভেতরে ঢোকা মাত্র ইতিহাস ভূগোলের বেশ কিছু পুরনো বই আর একটা বেশ পুরনো তার চেনা একটা নকশা দেখতে পায়। এটা পৃথিবীর প্রথম সেই মানচিত্র যেটা সে আর তার দাদা ছোটবেলায় মিউজিয়াম থেকে চুরি করতে চেয়েছিল। এর মধ্যে পেছন থেকে ভিক্টর এসে বলে, ওয়া ছোটে, বেশ তাড়াতাড়ি চলে এসছিস, তোর জন্য ড্রিঙ্কও রেডি করে রেখেছি, ওটা পান করে শান্ত হয়ে বস। কিন্তু ড্রেক বলে, আমি তোমার বকবক শুনতে আসিনি, আমাকে আমার ব্রেসলেট দাও, ওটা নিয়ে আমি রিটার্ন যাব। কিন্তু ভিক্টর জানায় ওটা সামনের ড্রয়ারে আছে, চাইলে তুই ওটা নিয়েও যেতে পারিস, আর তার থেকেও যদি বড় কিছু করতে চাস তাহলে আমার সমস্ত কথা শুনতে পারিস ওই ম্যাপের ব্যাপারে, এটা তুই বেশ কিছুক্ষণ ধরে দেখছিলিস। হয়তো তুই ভাবছিস সেটা নকল ম্যাপ, কিন্তু এটা অরিজিনাল কপি। শোনা মাত্র ড্রেক খুশি হয়ে ম্যাপের কাছে গিয়ে একটা লাইন দেখে বলে, এটা তো সেই লাইন যেটা পৃথিবীতে মোজালিন নামের একটা লোক প্রথমবার পরিক্রম করতে বেরিয়েছিল পুরো পৃথিবীকে। কিন্তু পৃথিবীর সবাই মনে করে ও আসলে সোনা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু আমি যতদূর জানি লোকটা শুধু পৃথিবী পরিক্রম করতে বেরিয়েছিল। দুর্ভাগ্যবশত ফিলিপিনের একটা জায়গায় তার মৃত্যু হয়। এবার ভিক্টর তার কথা কেটে বলে, ছোটে, ইতিহাসের জ্ঞান তো তোর ভালোই আছে, কিন্তু একটা জায়গায় তো ভুল। ওই জামানায় ঘোরাঘুরি করতে প্রচন্ড খরচা হতো, আর এত খরচা ওই লোকের দ্বারা চালানো সম্ভব ছিল না, ইভেন স্পেনের সরকার দ্বারাও না। মনকাডা ফ্যামিলি মোজালিনের সমস্ত খরচ চালিয়েছিল, আর তার বদলে মোজালিন যে তাদের খাজানা খুঁজে দিয়েছিল আর আজকের ভ্যালু $500 মিলিয়ন। এবার ড্রেক একটু সন্দেহ চোখে তার দিকে তাকিয়ে বলে, এই খাজানা খোঁজার শখ আমার ছোটবেলা থেকে, তো আমার কেন মনে হচ্ছে তুমি সেটা প্রথম থেকেই জানতে। ভিক্টর তাকে একটা ফটো দেখিয়ে বলে, স্যামের মুখে শুনেছিলাম তার একটা ছোট ভাই আছে, তারও স্বপ্ন ঠিক একই রকম, আর এটা 2 বছর আগের ফটো, যখন আমরা খুঁজতে বেরিয়েছিলাম একটা বিশেষ ডায়েরি। কিন্তু হঠাৎ একদিন তোমার বড় ভাই এমন ভাবে গায়েব হলো যেন তার কোনো নাম নিশান নেই, না কোনো ফোন কল, না কোনো মেসেজ, কোনো কিচ্ছু না তারপর থেকে। ড্রেক কথাটা শুনে একটু দুঃখের সাথেই বলে, ও সব দিনই এরকম, হঠাৎ গায়েব হয়ে যাওয়ার স্বভাব। ভিক্টর বলে, আমি ওর বেস্ট ফ্রেন্ড, এটুকু আমি জানি, সোনার খোঁজে অবশ্যই বেরোবে। আমি আর তুমি মিলে সে সোনা খুঁজি, এটুকু আমি শিওর, সোনার সাথে সাথে তোমার বড় ভাইকে অবশ্যই খুঁজে পাবো। কিন্তু ড্রেক একটু রাগ, দুঃখ, আবেগ মিশিয়েই বলে, সেটাও আমাকে নিজেই বলতে পারতো, তো যে মানুষটা আমার সঙ্গে 15টা বছর কন্ট্যাক্ট রাখেনি, আমি সেখানে যেতেও চাই না। এই অ্যাডভেঞ্চারের জন্য যদি ও বলতো তবে আমি অবশ্যই যেতাম। এই বলে চলে গেলেও কিছু চিঠি আর পুরনো কিছু ফটো দেখে সে বেশ ইমোশনাল হয়ে পড়ে। পুরনো বাক্স হাতিয়ে স্যামের সেই লকেটটা সে পরে নিয়ে কল করে আরো একবার ভিক্টরকে। ভিক্টর যেন আগে থেকে প্রস্তুত ছিল এই কলের জন্য, আর সে জানতো ড্রেক একটা সময় অবশ্যই কল করবে। সকাল হতেই শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে ভিক্টর ড্রেককে সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয়। সে জানায় এই শহরের বুকেই আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় একটা অকশন হবে, আর সেখান থেকে আমাদের চুরি করতে হবে লা ক্রুজ ডে লা মান্ডার্ড, যেটা দেখতে একটা ক্রস হলেও এটা সেই জায়গার চাবি যেখানে 18 জন মিলে বিশাল সোনার খাজানা লুকিয়ে রেখেছিল। একথা শুনে ড্রেক এবার বলে, আমি যতদূর জানি এটা পেলেও আমরা কিছু করতে পারবো না, কারণ এরকম চাবি তাদের কাছে আরো একটা ছিল। একটা থাকতো ক্যাপ্টেনের কাছে আর বাকি থাকতো ক্রুদের কাছে, আর দুটো এক জায়গায় না হলে সেই সোনা কখনো বের করা সম্ভব না। ভিক্টর তার মুখে এই কথা শুনে বেশ অবাকের সাথে সাথে সে একটু খুশি হয়, আর তাকে জানায়, দেখ ছোটে, সুখবর এটা, ক্যাপ্টেনের চাবি আমার কাছে আগে থেকেই আছে, আর সেকেন্ড চাবি আমাদেরই সামনেই অগাস্টান অকশন হাউসে। ছোটে, তোর কাজ শুধু এটুকুই হবে, তুই যেমন তেমন করে ওর ভেতরে থাকে অ্যালার্মটা বাজিয়ে দিবি, যাতে সবাই সেদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে, আর ওটা নেওয়ার বাকি কাজ তুই আমার উপর ছেড়ে দে। এটার পর যেহেতু অকশনের ডেট আসতে এখনো বেশ কিছুদিন বাকি ছিল, ড্রেক লেগে পড়ে ভিক্টরের কাছ থেকে শোনা প্রত্যেকটা প্ল্যান নিখুঁতভাবে ক্লিয়ার করার জন্য। নিজের ডিউটির মাঝেই বিল্ডিং এর ব্লু প্রিন্ট থেকে শুরু করে নিজেকে ট্রেন করা নিয়মিত চলতে থাকে এইভাবে বেশ কয়েকদিন। নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করার পর সে ভিক্টরকে জানায়, আমার একটা ভালো স্যুট আর একটা মেটাল কাটার আর একটা বিড়াল দরকার। কিন্তু ভিক্টর কথা মতো তাকে যখন সমস্ত কিছু দেয়, সে ড্রেকের কাছে শুনে, তুই বিড়ালটা দিয়ে কি করবি আমি বুঝতে পারছি না। তো ড্রেক জানায়, ওটা তো আমি এমনিই চেয়েছিলাম, ওটার কোনো দরকার নেই, ওটা তুমি রেখে দাও। এরপর দুজন একটা ভাড়ার গাড়িতে বেরিয়ে পড়ে অকশন হাউসে। যাওয়ার সময় ভিক্টর ডেরেককে ভালো করে বুঝিয়ে দেয়, দেখ ছোটে, এখানকার লোকেদের নাক কুত্তার মতো, এরা যেন ধনী ব্যক্তিদের গন্ধ পায়, আর এটা যেন তুই ভুলেও ওদের বুঝতে দিবি না যে আমরা আসলে কে। তাই নাটক এমন ভাবে করবি যেন তুই এখানকারই মালিক। এই বলে দুজনের মধ্যে কমিউনিকেট করার জন্য ছোট্ট একটা ব্লুটুথ ডিভাইস দিয়ে তার কানের মধ্যে ঢুকিয়ে রাখতে বলে। ভাড়ার গাড়ি থেকে নেমে তারা যখন ওইখানে প্রবেশ করতো, তার আগে সেখানে বেশ দামি একটা গাড়ি থেকে একজন লোককে নামতে দেখতে পায়। ভিক্টর দেখা মাত্রই বুঝতে পারে লোকটি স্যান্টিয়াগো মনকাডা, মানে লোকটি সেই পুরনো মনকাডো বংশের লোক। আর এরা মনে করে ওই খাজানার প্রত্যেকটা অংশ এদের বংশের ছাড়া আর কারণ না, আর এই অকশন হাউসে যত টাকা দিয়ে হোক ওই ক্রস ওই কেনার চেষ্টা করবে। বেশ কনফিডেন্সের সঙ্গেই তারা অকশন হাউসে ঢোকে। অকশন শুরু হওয়ার আগে সেখানে তাদের দিকে একটা মহিলাকে আসতে দেখলে প্রথমে ড্রেক তো ভাবে মহিলাটি হয়তো তাকে
লাইন মারছে, কিন্তু ভিক্টর তার ভুল ভাঙিয়ে বলে, ছোটে তুই যেরকমটা ভাবছিস সেরকম কিছুই না, তুই এখান থেকে তাড়াতাড়ি সরে পড়, তাতেই তোর ভালো। ড্রেক সেখান থেকে সরে গেলে এরপর ভিক্টর আর ওই মহিলার কথোপকথন থেকে আমরা এটা বুঝতে পারি দুজন একে অপরকে আগে থেকেই জানে। মহিলাটির নাম জো। এর আগেও দুজনে একটা খাজানা খোঁজার সময় জো ভিক্টরকে একবার ধোকা দিয়েছিল। যাই হোক, অন্যদিকে ড্রেক এই সময়ে অকশন হাউসের সেই ক্রসটার দিকে একদম কাছে এসে দেখছিল। হঠাৎ তার পেছন থেকে মনকাডা এসে ড্রেককে একটা ঠান্ডা গলায় মৃত্যুর ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অকশন শুরু হয়, কিন্তু ড্রেককে সেখানে বসতে না দেখে জো দুজন লোককে তার পিছু করতে বলে, কিন্তু ড্রেক সেটা বুঝতে পারে না যে তার পেছনে কেউ আছে। অকশনের ভেতরে সিকিউরিটি অ্যালার্ম বাজানোর জন্য সিকিউরিটি রুমের দিকে যখনই একটা সিকিউরিটি প্রবেশ করে, দরজা বন্ধ হওয়ার আগেই সেখানে তার মুখের ভেতরের বাবল গামটা লাগিয়ে দেয়, আর কোনো চাবি ছাড়াই কিছুক্ষণ অপেক্ষা করে সে ঢুকে পড়ে সেই সিকিউরিটি রুমের মধ্যে। এদিকে এক এক করে বেশ দামি দামি জিনিস নিলাম হওয়ার পর ফাইনালি নিলামে শুরু হয় সেই ক্রসটির, ইয়ানি ল্যাক্রোজ ডেলা হারমান্ডারের। ভিক্টর তাকে তাড়াতাড়ি যেন তেন প্রকারে অ্যালার্ম বাজাতে বলে, কিন্তু ড্রেক সেখানে ছেড়খানি করার পর প্রায় অ্যালার্ম বাজাতো তার আগেই সেখানে চলে আসে জোয়ের পাঠানো সেই লোকগুলো। ড্রেক শরীর দেখে তাদের সঙ্গে লড়াই করতে চায় না, সে শুধু তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যেহেতু অ্যালার্ম না বাজলে ভিক্টর সেটা চুরি করতে পারছে না, যতক্ষণ অ্যালার্ম না বাজে পকেটে টাকা না থাকা সত্ত্বেও সে একের পর এক বড় দাম বলতে থাকে যাতে ওই ক্রসটা মন কাটা না কিনে ফেলে। ওদিকে ড্রেক ওই লোকটার কাছ থেকে পালাতে পালাতে এবার সিকিউরিটি রুমের বাইরে চলে আসে, কিন্তু দুদিক থেকে দুজন তাকে ঘিরে ফেলায়। ড্রেক কি করবে এবার বুঝতে না পেরে উপর থেকে লাফ দেয় অকশন হাউসের উপর ঝুলে থাকা সেই লাইট গুলোতে, যে কারণে ওই হাউসের সমস্ত সিকিউরিটি আর লোকেদের চোখ এসে পড়ে তার উপর। শুরু হয় লোকেদের ছুটোছুটি, আর এই সুযোগের সদ্ব্যবহার করে ভিক্টর। সিকিউরিটিরা নিলামের ওই দামি জিনিসগুলো যখন ঠিকঠাক ভাবে ব্রিফকেসে সরিয়ে নিয়ে যাচ্ছিল, ভিক্টর তার জ্যাকেটটা উল্টো করে পরে ওইখানে সিকিউরিটিদের সঙ্গে মিশে যায়, আর তাদেরই হাত থেকে ব্রিফকেসটা নিয়ে বলে, এটা আমার উপর ছেড়ে দাও, আমি সেফ জায়গায় রেখে দিচ্ছি। এতক্ষণে ড্রেকও ঝুলতে ঝুলতে কোনো রকম ভাবে মেঝেতে এসে পড়েছিল, আর এখানে এসে পড়ে ভিক্টরের সাহায্য চাইতে গেলে সে দেখতে পায় ভিক্টর তাকে ছেড়ে ওই ব্রিফকেস নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর যাওয়ার আগে তাকে বলে, ছোটে চুরিতে একটাই রুল, ধরা পড়া যাবে না। যেটা শুনে ড্রেক এবার কি করবে বুঝতে না পেরে কথার জালে সিকিউরিটিদের ব্যস্ত রেখে ছুটতে পালায় বাইরের দিকে। ভিক্টরের প্ল্যান এতক্ষণে একদম স্মুথ যাচ্ছিল, কিন্তু এমন সময় তার গলায় ছুরি ধরে জো। তারপরেও ভিক্টরের ভাগ্য এতটাই ভালো যে সেখানে সিকিউরিটিরা চলে আসলে সে নাটক করে তাদেরকে বলে, কি অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক জায়গায় এই জিনিসটাকে রেখে দিতে যাচ্ছি, কিন্তু এই মহিলা আমার থেকে এটা চুরি করতে চাইছে, তো তোমরা কি সাহায্য করবে? ভিক্টর আরো একবার সিকিউরিটিদের বোকা বানাতে সক্ষম হয়, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি জো মারামারিতে বেশ এক্সপার্ট। সে তিনজন সিকিউরিটিকে একাই নির্দ্বিধায় তাদেরকে সামলে নেয়, কিন্তু একের বিরুদ্ধে তিনজন, একটু তো সময় লাগবেই, যে কারণে এই সময় ভিক্টর ওই ব্রিফকেস নিয়ে চলে আসে তার সেই ভাড়া গাড়িতে। এসে দেখতে পায় ড্রেক সেখানে আগে থেকেই বসে আছে। ভিক্টর তাকে ওই অবস্থায় একা ছেড়ে এসছে, এটার জন্য ড্রেক তাকে বেশি কথা শোনাতো তার আগেই ভিক্টর তার সামনে ক্রসটা ধরলে সে অবাক হয়ে তাকে বলে, তুমি এটা কখন চুরি করলে? যাই হোক, এরপর তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই গাড়ি ধরে প্রথমে এয়ারপোর্ট আর তারপর সেখান থেকে রওনা দেয় বার্সেলোনার উদ্দেশ্যে। যাওয়ার সময় ভিক্টর ড্রেককে সেই খাজানা লুকিয়ে রাখা ক্যাপ্টেনের ডায়েরিটা দেখায়, যেখানে পরিষ্কার লেখা ছিল মাজালিন ফিলিপিতে সত্যি খাজানা পেয়েছিল, কিন্তু সেটা বার্সেলোনার একটা বিশেষ জায়গায় লুকিয়ে ফেলে মানকাডা ফ্যামিলিকে সে মিথ্যে কথা বলে দেয়। তাই এখন তাদেরকে খাজানা খোঁজার জন্য বার্সেলোনার একটা বিশেষ রাস্তা ধরে পাইন গাছের কাছে যেতে হবে, সেখানেই সমস্ত খাজানা লুকোনো আছে। যেখানে ড্রেক ভাবছিল সে হয়তো খাজানার পুরো রহস্য বুঝে গেছে এই ডায়েরিটা দেখে, ভিক্টর তাকে বলে, এটুকু তো আমিও জানি, তুই এতে নতুন কি বলছিস? ছোট একটু বাইরের দিকে তাকিয়ে দেখতো কোন গাছটার নিচে আমাদের খাজানা। সেখানে লাখ লাখ পাইন গাছ রয়েছে। যাই হোক, বার্সেলোনাতে তারা নেমে ক্লোই নামে একটা মেয়ের সঙ্গে দেখা করে, কিন্তু মেয়েটি ভিক্টরের সঙ্গে আরো একটা নতুন ছেলেকে দেখে সে মোটেও খুশি হয় না, কারণ সে খাজানায় এত বেশি শেয়ার চায় না। কিন্তু ভিক্টর ক্লোইকে শান্ত করে বলে, দেখো, খাজানা আর ইতিহাসের ব্যাপারে ড্রেক বেশ কিছু জানে, ওকে ছাড়া আমরা দুজন এটা করতে পারবো না। কিন্তু তারপরেও ক্লোই তার উপর রাগ দেখিয়ে বলে, তোমাদের ক্রস তোমাদের কাছেই রাখো, আর আমারটা আমার কাছেই থাক, আমার কোনো দরকার নেই পার্টনারের। এই বলে ক্লয়কে সেখান থেকে চলে যেতে দেখে ভিক্টরের এবার কিছু একটা সন্দেহ হয়, আর ড্রেককে বলে, ছোটে তুই তাড়াতাড়ি তোর ব্যাগ চেক কর, ক্রসটা আছে তো? আর ব্যাগ চেক করার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি ক্লয়ও চুরিতে তাদের থেকে কোনো অংশে কম না। এক মুহূর্ত দেরি না করে ড্রেক তাকে পিছু করতে শুরু করে। ওই সামান্য কথাবার্তার মধ্যেই ওর ব্যাগ থেকে ক্রসটা চুরি করে নিয়েছিল। ড্রেক বেশ কিছুক্ষণ পিছু করতে করতে একটা সময় তাকে প্রায় ধরে ফেলতো, কিন্তু ঝর্ণার জলে স্লিপ করে সে নিচে পড়ে যায়। তারপরে ক্লয় সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে গেলে ড্রেক তাকে বাধা দেয়, কিন্তু ভিক্টর ড্রেককে বলে, ছোটে ওকে যেতে দে, যদিও সত্যি খাজানা একা খুঁজতে চায় তবে ও খুঁজে নিক। কিন্তু ক্লয়ও এটা বুঝতে পারে তার একার দ্বারা এটা সম্ভব না।
এবার ড্রেক তার নলেজের একটা ছোট্ট নমুনা দেখায়। সে ওদেরকে বলে, দেখো এই চাবি কোনো গাছের নিচে লাগাতে হবে না। আমি এটা আগে থেকে বুঝতে পেরেছি, এটা একটা চার্চের সংকেত। এই শহরে থাকা হাজারো চার্চের ভেতরে একটাই চার্চ, সেটা সেন্টা মেরিয়া ডেলপি। চার্চের সামনে থাকা ছোট্ট পাইন গাছের ফটোটা দেখা মাত্র ভিক্টরের মনে পড়ে যায় ক্যাপ্টেনের ডায়েরিতে থাকা সেই ফটোটার কথা। এবার ক্লোই একটু খোঁজখবর লাগিয়ে এদেরকে জানায় কাল একদম ঠিক দিনের ভেতরে যাওয়ার জন্য। সিন চেঞ্জ হয়। মনকাডা ফাউন্ডেশনের হেডকোয়ার্টার আমরা দেখতে পাই, যেখানে স্যান্টিয়াগো মনকাডা তার বাবার সঙ্গে ঝগড়া করছে পূর্বপুরুষের কালেক্ট করা সমস্ত খাজানা নিয়ে। কারণ স্যান্টিয়াগোর বাবা তাকে বলে, আমাদের অতীতের সমস্ত টাকার সঙ্গে রক্তের দাগ মিশে আছে, সৎভাবে কামানো টাকা ওগুলো না, তাই আমি ওই সমস্ত খাজানা দান করে দিতে চাই। কিন্তু স্যান্টিয়াগো বলে, বাবা প্রথমত দান করলে আমাদের উপরে দাগ মুছে যাবে না, আর দ্বিতীয়ত সমস্ত কিছুই পূর্বপুরুষের কামানো, ওই খাজানার পেছনে তোমার কোনো কষ্ট নেই, তুমি ডিসাইড করতে পারো না ওটা কি করতে হবে কি না করতে হবে। দুজনের এই কথা কাটাকাটির পর স্যান্টিয়াগো যখন বাইরে আসে, জোকে অর্ডার দিয়ে বলে, আমি শুনেছি এই শহরে ভিক্টর এসছে, ওরা কি করতে চাইছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জানাও। ওদিকে আমরা ভিক্টর আর তার টিমকে দেখতে পাই, তিনজন মিলে ক্যাপ্টেনের ডায়েরি পরে ডিকোড করার চেষ্টা করছে চার্চের ভেতরের চাবি দুটো কোথায় কিভাবে লাগাতে হবে। কিন্তু এসবের মধ্যে যখন সেখানে ড্রেক ছিল না, ক্লোই ভিক্টরকে বলে, তুমি কি ড্রেককে জানিয়েছো ওর ভাইয়ের সঙ্গে আসলে কি হয়েছে? কিন্তু ভিক্টর তাকে বলে, তুমি চুপ থাকো, আমি সময় আসলে ওকে সমস্ত কিছুই জানিয়ে দেবো। সিন চেঞ্জ হয়। ওদিকে স্যান্টিয়াগো তার বাবাকে আরো একবার রিকোয়েস্ট করতে আসে তাদের ওই সমস্ত পাওয়া খাজানার সম্পত্তি দান না করার জন্য। কিন্তু তার বাবা একজন সৎ মানুষ ছিলেন, ছেলের এই বারবারের রিকোয়েস্ট না শুনলে যখন সে গাড়িতে উঠে ঘরে ফেরার জন্য স্যান্টিয়াগো জোকে অর্ডার দিয়ে তার বাবার হত্যা করিয়ে দেয়। এরপর পরের দিন আমরা দেখতে পাই ওই তিনজন সেই চার্চের ভেতর ঢোকে আর তিনজন আলাদা আলাদাভাবে খুঁজতে শুরু করে সেই চাবি লাগানোর জায়গা। কিছুক্ষণ খোঁজাখুঁজির মধ্যে ভিক্টর মেঝেতে একটা সন্দেহজনক কিছু একটা দেখতে পায়। একটু ভালো করে দেখতে ড্রেক বুঝতে পারে এটা একটা নকশা, আর সেখানে দেখানো নির্দেশনা অনুযায়ী তারা যখন একটা সিঁড়ি ধরে চার্চের আন্ডারগ্রাউন্ডে যেতে শুরু করে, নিচেও বেশ বড় একটা ঘর দেখতে পায়। আর সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুজন কিছু বুঝতে না পারলেও ড্রেক বলে, চেলাম কথাটার অর্থ স্বর্গ। তোমাদের হয়তো মনে আছে ক্যাপ্টেনের ডায়েরিতে একটা জায়গায় লেখা ছিল এই চাবি ব্যবহারকারীরা একজন স্বর্গে যাবে তো আর একজন নরকে। তাহলে স্বর্গের দরজা যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই এর নিচে আরো একটা দরজা আছে যেটাকে নরক ধরা হচ্ছে। আরো একবার বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই রুমের মধ্যে ড্রেক অস্বাভাবিক কিছু একটা দেখে সেটা চাপা মাত্রই চার্চের গর্ডের মূর্তিটা একটুখানি ঘুরে যায়, কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে সেটা পুরোপুরি ঘুরতে পারে না। তাই ড্রেক যখন সেটার কাছে গিয়ে নিজে হাতে ঘুরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নিচের দিকে দুটো চাবি লাগানোর জায়গা খুলে যায়। কিন্তু দুদিকে দুটো চাবি লাগিয়ে তারা যখন ক্লকওয়াইজ ঘোরায়, সঙ্গে সঙ্গে দেওয়ালের চারপাশ থেকে তীর এসে তাদের দিকে অ্যাটাক করে। তারা বুঝতে পারে এটা ভুল দিকে ঘোরানো হচ্ছে। দুটো চাবি একসঙ্গে আরো একবার উল্টো দিকে ঘোরালে গডের পুরো জায়গাটা দেওয়াল থেকে একটু উঁচু হয়ে যায়, আর সেটা একটু ঠেলা মাত্রই তারা বুঝতে পারে আন্ডারগ্রাউন্ডের দিকে আরো একটা রাস্তা চলে গেছে। এখন তিনজন মিলে ডিসাইড করে একটা চাবি নিয়ে তারা এই রাস্তা ধরে এগোবে, আর একটা চাবি নিয়ে স্বর্গের রাস্তা মানে উপরের রাস্তা এগোতে হবে। কিন্তু একে অপরকে যাতে হারিয়ে না ফেলে, ড্রেক ভিক্টরের ফোনে জিপিএস ট্র্যাকিংটা চালু করে দেয়, যাতে দুজন দুজনের এক্স্যাক্ট লোকেশন দেখতে পায়। এবার ড্রেক আর ক্লোই এগোয় নিচে নরকের রাস্তা ধরে, আর ভিক্টর ধরে উপরের দিকের রাস্তা। কিন্তু এমন সময় আমরা দেখতে পাই জো দূর থেকে সমস্ত কিছু দেখে তার দুজন লোককে অর্ডার দেয় ড্রেককে খোঁজার জন্য, আর নিজেই ফলো করতে শুরু করে ভিক্টরকে। নিচে ড্রেক আর ক্লোই 500 বছর পুরনো ওই টানেলের দেওয়ালের গায়ের নির্দেশনা ফলো করতে করতে একটা বদ্ধ গ্রিলের কাছে এসে পৌঁছায়। কিন্তু এই গ্রিলের বাধা না মেনে সেটা ভেঙে যখন তারা আরো কিছুটা সামনে যায়, তাদের সামনে রং বেরঙের লাইট আর প্রচন্ড আওয়াজ কানে আসতে শুরু করে। আর সামনে থাকা ঢাকনা ভেঙে দুজন যখন সেখানে ঢোকে, তারা দেখতে পায় এটা একটা নাইট ক্লাব। দুজনে বেশ অবাক হলেও একটু এদিক ওদিক চোখ ফেলতেই তারা দেখতে পায় ক্লাবের একটা জায়গায় লেখা ইনফার্নার, যার মানে নরক। এটা দেখে বুঝতে পারে তারা ঠিক জায়গাতেই এসছে। কিন্তু সোজা তারা সেদিকে যেত তার আগেই দুজন লোককে ড্রেক চিনতে পারে, এরা জোয়ের লোক। কিন্তু ওদিকে তো এদের যেতেই হবে, তাই দুজনে ডান্স করতে করতে সেদিকে যখন এগোয়, ড্রেক একটু চালাকের সাথে অ্যালকোহল ফেলে সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে সবাই এসবে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগেই দুজনে ওই লেখাটির নিচে চাবি লাগানোর জায়গা খুঁজতে শুরু করে দেয়। কিন্তু এতক্ষণে জোয়ের লোকগুলো ড্রেককে দেখে ফেলেছিল। ড্রেক ক্লোইকে বলে, তুমি তাড়াতাড়ি ওটা খোঁজার চেষ্টা করো, আমি এদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। যেহেতু ড্রেক জানে ওদের সঙ্গে লড়াই করতে পারবে না, তাই দুজনকে বারবার উল্টো পাল্টা কথা বলে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে। আর ক্লোই
ওই দেওয়ালের গায়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা চাবি লাগানোর জায়গা খুঁজে পেয়েই যায়। আর চাবি লাগানো মাত্রই দেওয়ালটা খুলে গেলে ড্রেক আর সে ঢুকে পড়ে সে দেওয়ালের মধ্যে। ওপরে ভিক্টরও তার মোবাইল থেকে বুঝতে পারে আর কিছুটা গেলেই এক্স্যাক্ট সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে নিচে ড্রেক আর ক্লোই আছে। নিচে ড্রেক আর ক্লোই একটা চাবি লাগানোর জায়গা দেখা মাত্রই চাবিটা লাগিয়ে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তারা জানতো না এই জায়গার উপরে রয়েছে ছোট্ট একটা ঝর্ণা। আর ওই চাবি ঘোরানো মাত্রই উপরের ঢাকনা তো খুলেই না, বরঞ্চ ঝর্ণার সমস্ত জল দ্রুত গতিতে আবার নিচের দিকে আসতে শুরু করে। ড্রেকের মনে পড়ে যায় ডায়েরির একটা কথা, তাই তাড়াতাড়ি করে সে ভিক্টরকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চাবিটা লাগাও। কিন্তু ভিক্টর জানায়, চাবি লাগাবো? ছোটে, আমি তো তোদের ট্র্যাক করতে করতে একটা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। যাই হোক, তারপরেও একটু এদিক ওদিক ঘুরে সে দেখতে পায় একটা বড় কাচের দেওয়ালের ওই পাশে একটা চাবি লাগানোর জায়গা। কিন্তু ভিক্টর সেটা ভাঙতো তার আগেই সেখানে জো এসে তার দিকে বন্দুক ধরে চাবিটা তাকে দিতে বলে। ওদিকে নিচে ওরা ধীরে ধীরে জলের মধ্যে ডুবতে শুরু করেছে। দুজনে ভিক্টরের উপর চেঁচাতে শুরু করে এবার। আর ওপরে ভিক্টর চাবিটা দেওয়ার বাহানায় সে ইচ্ছা করেই সেটা নিচে ফেলে দেয়। আর সেকেন্ডের ভেতরে জোয়ের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি করার ভয় দেখিয়ে সে ইচ্ছা করে বন্দুকের 3টে গুলি ওই কাচের দেওয়ালে মারে। কিন্তু এরপর ফেলে দেওয়া চাবিটা যখন সে আবারও নিচ থেকে তুলে নিতে যায়, জো তাকে অ্যাটাক করে তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। আর দুজনের মধ্যে শুরু হয় এবার একটা হদ্দম হাতাহাতি। নিচে এত সময় প্রায় জল পুরোপুরি ভরে গিয়েছিল, যে কারণে তারা উপরের দরজা খুলতে না পারায় আশেপাশে ও নিচের সমস্ত ঢাকনা বারবার নিঃশ্বাস নিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এতক্ষণে ভিক্টরও বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর একটা সময় জোকে ধরেই ওই কাচের দেওয়ালে ছুঁড়ে মারে, যে কারণে জো সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তারপর চাবিটা জায়গা মতো লাগানোর সাথে সাথে নিচের ঢাকনাটা খুলে যায়। কিন্তু ড্রেক প্রাণে বাঁচলেও সে তার সঙ্গে ক্লয়কে দেখতে পায় না, তাই সে আরো একবার জলের নিচে যায় আর ক্লয়কে অজ্ঞান অবস্থায় জলের নিচ থেকে উপরে তুলে আনে। এর কিছুক্ষণের মধ্যে ক্লয়ের জ্ঞান ফিরে আসে আর তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে উপরে ভিক্টর আর নিচে তারা দুজন আরো একবার সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেওয়ালের পাশ থেকে একটা মশাল নিয়ে ড্রেক যখন সেটা জ্বালায়, উপর থেকে ভিক্টর ওই আলো দেখে বুঝতে পারে এটা ওরা ছাড়া আর কেউ না। নিচে একটু খোঁজাখুঁজি করতে ড্রেক একটা চাবি লাগানোর জায়গা দেখতে পায়, কিন্তু চাবি লাগানোর পর বুঝতে পারে এখানে তো চাবি ফিট হচ্ছে না। তখন ভিক্টর তার পাশে একটা চিহ্ন দেখে বুঝতে পারে এখন তাদের দুটো চাবি একসঙ্গে জোড়া লাগিয়ে ব্যবহার করতে হবে। তাই উপর থেকে ভিক্টরের কাছ থেকে ওই চাবিটা নিয়ে দুটো চাবি একসঙ্গে জোড়া লাগিয়ে তারা যখন ওই জায়গায় লাগায়, তাদের সামনে আরো একটা নতুন দরজা খুলে যায়। আর এই ঘরে প্রায় 8 ফুট লম্বা বড় বড় কয়েকটা মাটির হাঁড়ি দেখতে পায়। ড্রেকের সাহায্য নিয়ে ক্লোয় যখন একটা মাটির হাঁড়ির ওপরে চড়ে ঢাকনাটা খোলে, সে দেখতে পায় এখানে কোনো খাজানা না, হাঁড়ি ভর্তি নুন। আর হঠাৎ এর মধ্যে কোনো কারণে নুনের সমস্ত হাঁড়ি একসঙ্গে ফেটে পড়ে। তারপরেও আশপাশ ঘেটে তারা বেশ নিরাশ হয়, কারণ এখানে কোনো জায়গায় খাজানা নেই। কিন্তু ড্রেক তার মধ্যে একটা অরিজিনাল নকশা খুঁজে পায়, যেখানে ক্লিয়ারলি মেনশন ছিল খাজানা কোনোদিন বার্সেলোনাতে আনাই হয়নি। বার্সেলোনা থেকে খাজানার রাস্তা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু সমস্ত খাজানা রাখা হয়েছিল ইস্ট ইন্ডিজের একটা জায়গায়। কিন্তু এই সুখবর সে ক্লয়কে দিত তার আগেই ক্লয় তার দিকে বন্দুক তাক করে বলে, ড্রেক, নকশাটা আমাকে দিয়ে দাও, বাকিটা আমি একাই করে নেব। কিন্তু ড্রেক তাকে শান্ত করতে গেলে ক্লয় জানায়, তুমি খুব সাদা সিধে, তুমি জানো না ভিক্টর মোটেও ভরসাযোগ্য না। ও তো তোমাকে এখনো পর্যন্ত এটাও বলেনি তোমার ভাইয়ের সঙ্গে আসলে কি হয়েছিল। ভাইয়ের কথা শোনা মাত্র ড্রেক বেশ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু ক্লয় তাকে আর কিছু না বলে হঠাৎ তার মাথায় খুব জোরে একটা আঘাত করে অজ্ঞান করে ফেলে দেয়। আর সেখান থেকে নকশা আর চাবি নিয়ে ড্রেককে ওইভাবে ফেলেই চলে যায়। এর বেশ কিছুক্ষণ পর ভিক্টর আসে, ড্রেককে ডেকে ডুকে জ্ঞান ফিরিয়ে বলে, চোটে, আমি তোকে আগেই বলেছিলাম ক্লোই প্রচন্ড চালাক, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। এবার বিশ্বাস হলো তো? ড্রেক তার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বলে, দয়া করে তুমি আমাকে সত্যি কথাটা বলবে, আমার ভাইয়ের সঙ্গে কি হয়েছিল? ভিক্টর তাকে বুঝিয়ে বলে, এটা তোকে আমার আগেই বলা উচিত ছিল, তোর বড় ভাই আর বেঁচে নেই। আমরা যেদিন ক্যাপ্টেনের ডায়েরিটা চুরি করতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার সময় জোয়ের ঠিক করা লোকগুলো বন্দুক দিয়ে আমাদের উপর প্রচন্ড গুলির বর্ষণ শুরু করে, আর ওই গুলিতেই স্যামের মৃত্যু হয়। কিন্তু ড্রেক রেগে গিয়ে বলে, তুমি ওখানে মরার জন্য ওকে ছেড়ে দিয়ে আসলে, হয়তো ও শুধু ওই দিন আহতই হয়েছিল। আর এই খাজানা খোঁজার পেছনে আমার ভাইয়ের মৃত্যুর পর আবার তুমি আমাকে ডেকে এনেছো, যাতে আমারও মৃত্যু একদিন ওইভাবেই হয়। আসলে কি চাও তুমি? ভিক্টর বলে, দেখ ছোটে, আমি তোকে মিথ্যে কথা বলবো না, ওর জন্য আমি সত্যি
সত্যি দুঃখিত। আর এই খাজানা খোঁজার পেছনে বেশ কয়েকটা পাজল আছে যেগুলো একমাত্র ওই সলভ করতে পারতো। ওর সঙ্গে আমি যতগুলো দিন কাটিয়েছি এমন কোনো দিন নেই যে ও তোর কথা বলেনি। হয়তো তোকেও সে পাজলের ব্যাপারে বলেছে। এটুকু বলা মাত্র ড্রেক তার কথা কেটে বলে, তোমার কি এক বিন্দু লজ্জা আছে? এত কিছুর পরেও তুমি আমাকে ওই খাজানার ব্যাপারেই শুনছো? এই বলে ড্রেক ভিক্টরকে বলে, তুমি আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করার চেষ্টাও করবে না। এই আমি চললাম। সিন চেঞ্জ হয়। ওদিকে আমরা স্যান্টিয়াগো মনকাটার কাছে জো এসে বলে, বস, খাজানার নকশা আমাদের একটুর জন্য হাতছাড়া হয়েছে, তবে আমার লোক খুব তাড়াতাড়ি ওই মেয়েটিকে ধরে ফেলবে যার কাছে এখন নকশাটা আছে। স্যান্টিয়াগো বলে, তুমি কি ক্লয়ের কথা বলছো? ও আমার হয়েই কাজ করছে, আর আজ থেকে তুমি আর তোমার চেলা চামুন্ডারাও ওর আদেশ মেনেই কাজ করবে। এই কথা শুনে জো মুখে কিছু না বললেও এত বছর সে স্যান্টিয়াগোর হয়ে কাজ করেছে, সমস্ত সময় সে তার কথা মেনে চলেছে, আর আজ একটা নতুন মেয়ে এসে সরাসরি তার উপরের পজিশনে থাকবে, এই নিয়ে তার একটু মনে মনে রাগই হয়। ওদিকে বার্সেলোনা থেকে আজ নিজের দেশে ফেরার জন্য ড্রেক যখন তার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল, সেখানে ভিক্টর এসে বলে, আমি বুঝে গেছি ছোটে, ক্লোই ওই নকশা চুরি করে স্যান্টিয়াগোর কাছেই নিয়ে গেছে। কিন্তু ড্রেক তার কোনো কথারই উত্তর না দিলে সে আরো একবার বলে, ছোটে, তুই কি চাস না তোর ভাইয়ের বদলা ওই জোয়ের কাছ থেকে নিতে? তোর কি একটু রাগ হয় না? এই কথা শুনে ড্রেক এবার রেগে বলে, ভিক্টর, আমি জানি ভাইয়ের মৃত্যু আর বদলার সঙ্গে তোমার এক বিন্দু ইমোশন জুড়ে নেই। তুমি সমস্ত কথা বলছো নিজের স্বার্থ আর ওই খাজানার জন্য। ঠিক আছে, খাজানা খুঁজতে আমি সাহায্য করব, তবে এটা তোমার জন্য না, আমার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণের জন্য। কিন্তু আমাদের এই মিশন কমপ্লিট হয়ে গেলে আমি তোমার মুখ এক বিন্দু দেখতে চাই না। এরপর দুজনে একসঙ্গে একটা পোর্টে পৌঁছায়। সেখানে লুকিয়ে দেখতে পায় ক্লয় স্যান্টিয়াগোকে সেই নকশাটা দিয়ে তার সব দলবল নিয়ে একটা প্রাইভেট প্লেনে উঠে পড়ে। প্লেনের ভেতরে ক্লয় তার ফাইনাল প্ল্যান জানায়। ওই জঙ্গলে যেহেতু আমরা প্লেন ল্যান্ড করার কোনো জায়গা পাবো না, তাই উপর থেকে প্যারাশুটের মাধ্যমে আমাদের সমস্ত জিনিস ফেলে সেখানে আমার জানা কিছু লোকাল লোকের সাহায্য নিয়ে নেব, আর তারাই আমাদের দেখাবে সে এক্স্যাক্ট জায়গাটা কোথায়। তবে আমার যতদূর মনে হয় মডার্ন ম্যাপ হিসাবে খাজানা হয়তো এই আইল্যান্ডেই আছে। এরপর বার্সেলোনা থেকে ইন্ডিয়া, বাংলাদেশের উপর দিয়ে আরো মাঝখানের সমস্ত দেশ পার করে তারা পৌঁছায় ইস্ট ইন্ডিজের সেই লোকেশনের উপরে। সমস্ত জরুরি জিনিসপত্রগুলো কার্গো বক্সে নিচে ফেলার জন্য প্রস্তুত, আর কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত খাজানা হাতে পাবে। এই আনন্দে স্যান্টিয়াগো আর তার সঙ্গীরা একটু বেশি মদ্যপান করে ফেলে, আর নেশার করে নিজেই নিজের তারিফ করে যখন একটা বড়সড় ভাষণ দিচ্ছিল, পেছন দিক থেকে জো এসে তার গলায় ছুরি চালিয়ে দিয়ে বলে, শুধু মুখেই বড় বড় কথা, তোর মন কাটা ফ্যামিলির সঙ্গে তোর পুরো গল্পই এখানে শেষ করে দিলাম। অবস্থার গম্ভীরতা বুঝতে পেরে ক্লোই ওইখান থেকে চুপচাপ সরে পড়ে, কিন্তু জো সেটা বুঝতে পেরে তার লোকেদের অর্ডার দেয়, আছে তো প্লেনের মধ্যেই, যে করে হোক ওকে খুঁজে শেষ করে ফেলো। সমস্ত লোকগুলো যখন কার্গো কন্টেনারের আশপাশ দিয়ে ক্লোইকে খুঁজছিল, তখন আমরা দেখতে পাই গাড়ির ডিকির ভেতর থেকে বেরিয়ে আসছে ভিক্টর আর ড্রেক। অ্যাকচুয়ালি বার্সেলোনা থেকে প্লেন ওড়ানোর আগে তারা কোনো এক সময় লুকিয়ে পড়ে উঠে পড়েছিল এর মধ্যে, আর এখন তারা আরো একবার চুপচাপ সেখান থেকে বেরিয়ে প্লেনের কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে স্যান্টিয়াগোর বডি দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না এই প্লেনের মধ্যে কি চলছে, তাই তাড়াতাড়ি করে সেখান থেকে প্যারাশুট খুঁজতে বেরিয়ে পড়ে, যাতে দুজনে আবারও প্লেন থেকে নামতে পারে। কিন্তু প্লেনে নামার মুখে জো এবং তার লোকেরা এখনো ক্লোইকে খুঁজছে। ভিক্টর চাইছে প্রকারে এখান থেকে নামতে, কিন্তু অন্যদিকে ড্রেক চাইছিল তার ভাইতলা নিতে। ভিক্টর বুঝিয়ে বলে, ছোটে, তুই নিচে গিয়েও নিতে পারবি, এটা ঠিকঠাক সময় না বদলা নেওয়ার জন্য। কিন্তু ড্রেক তার কোনো কথা শোনে না। সে জোয়ের সামনে গিয়ে চেঁচিয়ে তার ভাইয়ের কথা শুনলে ভিক্টর নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে প্যারাশুট নিয়ে জাম্প করে। ওপাশ থেকে জো ড্রেকের ওপর গুলি চালাতো তার আগেই ড্রেক ওইখানে থাকা সমস্ত প্যারাশুটগুলো খুলে দেয়, যে কারণে হাওয়ার প্রচন্ডে সমস্ত কন্টেনারগুলো এবার এক এক করে বাইরে ছুটে বেরিয়ে আসতে শুরু করে। আর ওই পার্সেলের আঘাতেই কয়েকজন লোক তার সাথে ছিটকে বাইরে পড়ে। ড্রেক নিজেকে এক পাশ করে নিলেও কন্টেনারের একটা দড়ি তার পায়ের সঙ্গে বেঁধে যায়, যে কারণে তাকেও ছিটকে গিয়ে পড়তে হয় বাইরের দিকে। এদিকে এতক্ষণে জোয়ের কয়েকজন লোকজন ক্লোইকে খুঁজে যখন জোয়ের কাছে নিয়ে আসে, জো তাকে মেরে ফেলতো। ক্লোই একটা সুযোগ পাওয়া মাত্রই ওই লোকগুলোকেই মেরে প্লেনের বাইরে ঠেলে দেয়। এবার দুপাশের মধ্যে হয় ভারী গোলাগুলি। লোকের গুলি শেষ হয়ে গেলে সে পাশেই থাকা ওই গাড়ির মধ্যে ঢুকে সে গাড়ি স্টার্ট করে দেয়। ওদিকে বাইরে উড়ন্ত কার্গো পার্সেলের কাহিনীর শুরুতে থাকা ড্রেকের ঝুলে থাকা সিনটা আরো একবার দেখতে পাই, যেখানে ড্রেক জোয়ের লোকেদের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, আর যেন তেন প্রকারে ওই লোকেদের কাছ থেকে বেঁচে সে যখন প্লেনের উপর উঠে পড়ে, ঠিক ওই সময় ক্লোয়ের চালানো সেই গাড়ির ধাক্কায় সে আরো একবার নিচে পড়ে। হাওয়াতে নিজেকে কন্ট্রোল করে সে আবার যখন গাড়িটা ধরে, দুজনেই বুঝতে পারে তাদের কারোর কাছে প্যারাশুট নেই। জাম্প করে নিচের যে কোনো একটা কার্গো পার্সেল ধরার জন্য চেষ্টা করে, কারণ প্রত্যেকটা পার্সেল বক্সের গায়ে একটা করে প্যারাশুট লাগানো ছিল। দুজনে যেন তেন প্রকারে একটা পার্সেল ধরে সেটার প্যারাশুট তারা খুলতে সক্ষম হয়।
কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই বক্স গিয়ে পড়ে বানরা সমুদ্রে। সেখান থেকে উঠে ড্রেক তার প্রাণের আশা ছেড়েই দেয়, কারণ এই মাছ সমুদ্রের মধ্যে তাকে কে ভাবে। এমন সময় ক্লোই লক্ষ্য করে তারা ভাসতে ভাসতে একটা আইল্যান্ডের দিকে যাচ্ছে। এত ধাকলের পর তাদের দরকার রেস্ট, আর ড্রেক ভিক্টরেরই পকেট থেকে চুরি করা একটা কার্ড ব্যবহার করে বেশ এক্সপেন্সিভ একটা রুম বুক করে। আর অন্যদিকে আমরা জোকে দেখতে পাই তার বাঁচাকোচা দুজন লোক নিয়ে ফিলিপিনের কিম্বাতে পৌঁছায়, আর সেখান থেকে আবারও শুরু করে তার খাজানা খোঁজার যাত্রা। এতক্ষণে রাত হয়েছে। ড্রেক ক্লোয়ের সঙ্গে তার ভাইয়ের পাঠানো সমস্ত চিঠিগুলো ঘেটে দেখতে থাকে, যাতে খাজানার ব্যাপারে কোনো ক্লু সেখানে পাওয়া যায়। ওই সেখানে সেরকম কিছু বুঝতে না পেরে সে ক্লান্তিতে একটা সময় শুয়েই পড়ে। কিন্তু ওই পুরো রাত ভাইয়ের সমস্ত পোস্টকার্ড পড়ে একটা পোস্টকার্ডের সে কিছু একটা সন্দেহ হয়, যে কারণে ওই কার্ডের নিচে একটু তাপ দেওয়া মাত্র তোমার চাবি তোমার কম্পাস। একটু সময় নষ্ট না করে ড্রেক সে চাবি দুটোকে কম্পাসের মতো ব্যবহার করে ম্যাপের উপরে ধরলেই সে একটা ফাইনাল লোকেশন পায়। আর মোবাইলের মডার্ন ম্যাপের সঙ্গে মিলিয়ে ওই লোকেশনের কোঅর্ডিনেটটা সে একটা কাগজে নোট করে রাখে। সকাল হয়, ক্লোই ঘুম থেকে উঠে দেখে ড্রেক পুরো রাত কাজ করে এখনো ঘুমোচ্ছে। সামনের ওই টি টেবিলে পড়ে আছে তার পুরো রাতের কষ্টের ফল। এরপর যখন ড্রেকের একটু বেশ বেলা করে ঘুম ভাঙে, সেখানে ক্লোইকে কোথাও দেখতে পায় না। সেখানে দেখতে পায় তার ছেড়ে যাওয়া একটা নোটস, যেখানে লেখা ছিল, সরি ড্রেক, আমি সত্যি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আমার পুরো জীবনে এক্সপিরিয়েন্স করেছি কাউকে কোনো সময় পুরোপুরি বিশ্বাস করা ঠিক, তাই এটা আমি তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি। লেখাটা পড়ে ড্রেক একটু মুচকি এসে নিজেই নিজেকে বলে, আফসোস এটাই যে তুমি একটা ভুল রাস্তায় যাচ্ছ, কারণ আসল কোঅর্ডিনেট তো আমি একটা বোতলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। এতক্ষণে এখানে জো আর জয়ের টিমও চলে এসেছিল, আর তারা হঠাৎ ড্রেককে বোট নিয়ে সেখান থেকে অন্য কোথাও যেতে দেখলে বেশ কনফিউজ। ড্রেকও সেই কোঅর্ডিনেট অনুযায়ী ম্যাপের সঙ্গে মিলিয়ে সে বড় একটা পাথর দেখতে পায়, আর তারপর ওই বিশাল বড় পাথরের ভেতর দিয়ে গিয়ে জলার একটা নতুন জায়গায় এসে পৌঁছায়। সে তার চোখের সামনে দেখতে পায় মোজালিনের হারিয়ে যাওয়া সেই পুরনো জাহাজ। তার ভাইয়ের কথাগুলো যেন তার আরো একবার মনে পড়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়ার হারিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে রে ভাই, কোনো কিছু হারিয়ে গেলে সেটা আবারও খোঁজা সম্ভব। ড্রেক আর সময় নষ্ট করে না, সে লাফ দিয়ে একটা জাহাজের মধ্যে ঢুকে পড়ে, আর একটু খোঁজাখুঁজি করতেই ভেতরে অনেক ড্রাম দেখতে পেয়ে সেখানে তার হাতে আসে লবঙ্গ। এমন সময় পেছন থেকে ভারী গলায় ভিক্টর ছোটে, ওই সময় মশলাও সোনার মতো দামি ছিল। অবাক হয়ে ঘুরে ড্রেক তাকে বলে, তুমি খানে? ভিক্টর বলে, ভুলে গেছিস, তুই তো আমার ফোনে দিয়েছিলিস আধুনিক প্রযুক্তি, জিপিএস ট্র্যাকার, কিন্তু এখন আমি বুঝতে পারছি এখানে আসা হয়তো আমার বিফলেই গেল, কারণ এখানে তো এই মশলা ছাড়া আর কিছুই নেই। ড্রেক বলে, এটা পুরনো জামানার একটা বোকা বানানোর, এর ভেতরেই লুকিয়ে আছে তোমার খাজানা, যার জন্য তুমি এত কিছু করেছো। এটা তুমি বারবার প্রমাণ করেছো, এই খাজানুষকে তুমি ধোকা দিতে পারো, সে তোমার যত ভালোই বন্ধু হোক না কেন। এমন সময় তারা বাইরে একটা বেশ বড়সড় শব্দ শুনতে পায়। সেদিকে তাকাতেই বুঝতে পারে জো তার দলবল নিয়ে এখানে চলে এসছে। সেও দেখা মাত্র বেশ অবাক হয়ে বলে, মোজালিনের জাহাজ, আমি ভাবতে পারছি না এত বছর পরেও এটা এত সুন্দর দেখতে, কিন্তু আমি জানি এখানে আরো দুজন লোক লুকিয়ে আছে, তোমরা ওদেরকে খোঁজো আর শেষ করে ফেলো। আরে হ্যাঁ, জাহাজের গায়ে যেন এক টুকরো স্ক্র্যাচ না আসে, কারণ জাহাজের মূল্য খাজানার থেকে এক অংশেও কম না। ওদিকে ভেতরে আমরা দেখতে পাই ড্রেক অলরেডি জাহাজের ভেতরের অংশ একটা ভেঙে সেখানে ভিক্টরকে নিয়ে ঢুকে লুকিয়ে পড়ে, যে কারণে ওই লোকগুলো ভেতরে এসে তাদেরকে কেনা পেয়ে জোকে বলে, ভেতরে এরকম সোনা আরো অনেক পড়ে আছে, ওরা হয়তো প্রাণের ভয়ে কিছু সোনা নিয়ে এখান থেকে পালিয়েছে। এবার সবাই জোয়ের অর্ডারে জাহাজ দুটোকে এখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে উড়িয়ে নেওয়ার জন্য মাটি গড়া থেকে শুরু করে জালাকার শিকল সমস্ত কিছুর মাধ্যমে জাহাজটিকে উপরে তোলার জন্য ব্যবস্থা শুরু করে দেয়। প্রচন্ড শব্দে এবার বাইরে এসে দেখে তারা নিচের চোখেই বিশ্বাস করতে পারে না যে তারা এই 1000 বছর পুরনো জাহাজের সঙ্গে মাটি থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। ভিক্টর এই মুহূর্তেও সোনা চুরির কথা ভাবছিল। ওটা সোনা ধরে সেগুলো নিয়ে জাহাজের উপরে উঠে সিচুয়েশন বুঝে এবারে পুরো জাহাজটাই চুরি করার প্ল্যান করে। একজন দড়িতে ঝুলে তো আরেকজন উপর থেকে লাফ দিয়ে এবার সবাইকে মারতে শুরু করে। দুজনে আনাড়িভাবে মারামারি করলেও যেন তেন প্রকারে তারা সবাইকে এখান থেকে ফেলে এই জাহাজের কন্ট্রোল নিয়েই নেয়। পুরো কন্ট্রোল নিয়ে নেওয়া বললে ভুল হবে, কারণ জাহাজটা যে হেলিকপ্টারের সঙ্গে ঝুলানো হয়েছে সেটা চালাচ্ছে এক ওয়ের লোক। তো ভিক্টর উপরের দিকে হেলিকপ্টারের কন্ট্রোল নিতে যায় আর নিচে ড্রেককে দেখতে বলে যাতে আশপাশ থেকে অন্য কেউ তাকে ডিস্টার্ব না করে। চুপচাপ উপরের হেলিকপ্টারের পেছনের দরজা খুলে হঠাৎ ভেতরে থাকা দুজনকে অ্যাটাক করে বাইরে ফেলে দেয়। ওদিকে জো হেলিকপ্টার সহ পুরো জাহাজকে এবার অন্যদিকে যেতে দেখলে বাইনোকুলারের মাধ্যমে দেখতে পায় হেলিকপ্টারের ভেতরে বসে আছে ভিক্টর। তাই এই হেলিকপ্টার অর্ডার দেয় সেদিকে যাওয়ার জন্য। যে লড়াই পুরোনো দিনে জলের ওপরে জাহাজে জাহাজে হতো সেটাই এখানে হয় আকাশের ওপরে জাহাজে জাহাজে। সবাই দড়ির মাধ্যমে লাফিয়ে লাফিয়ে এটাই অ্যাটাক করে আর ড্রেক একাই সবাইকে সামলাতে থাকে আনাড়িভাবে। আর এসবের মধ্যে ওপাশের হেলিকপ্টারের পাইলট একটু
অন্যমনস্ক হওয়ায় হঠাৎ তার সামনে একটা বড় পাথর দেখে তাড়াতাড়ি করে তার হেলিকপ্টারের কন্ট্রোল অনেকটা ঘুরিয়ে দেয়, কিন্তু হেলিকপ্টারের সঙ্গে ঝুলে থাকা প্রচন্ড ভারী জাহাজ ঘুরে গিয়ে ধাক্কা খায় আর একটার সঙ্গে। এই সুযোগে ড্রেক যেন তেন প্রকারে একজনকে মেরে অজ্ঞান করে তার হাত থেকে একটা বন্দুক নিয়ে নেয়। উপরে থাকা ভিক্টরও তার হেলিকপ্টারকে এবার পুরোপুরি অন্যদিকে ঘুরিয়ে এই জাহাজ নিয়ে যেতে শুরু করে। সে এদের পিছু ছাড়ানোর জন্য বড় বড় দুটো পাহাড় দেখে তার ভেতর দিয়ে হেলিকপ্টার সহ জাহাজ ঢুকিয়ে দেয়। কিছু দূর জাহাজ নিয়ে যাওয়ার পর সে কিছুক্ষণের জন্য তো ভাবতে থাকে হয়তো তাদের চোখে সে ধুলো দিতে সক্ষম হয়েছে, কিন্তু হঠাৎ সামনে দেখতে পায় ওপাশ থেকে জোয়ের হেলিকপ্টার অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে। কি করবে এখন বুঝতে না পেরে হেলিকপ্টার টেনে এসে অনেক উপরে উঠিয়ে সামনের হেলিকপ্টারের উপর দিয়ে তার জাহাজ নিয়ে যায়, কিন্তু ওই বিশাল জাহাজের হঠাৎ হেলিকপ্টার ধরে রাখতে না পেরে জাহাজটা প্রচন্ড গতিতে আবারও গিয়ে পড়ে সমুদ্রের জলে। যদিও ড্রেক জাহাজটাকে আবারও উপরে নিতে সক্ষম হয়, কিন্তু তাদের পেছনে জোয়ের লোকেরা এখনো পড়ে আছে। তো ভিক্টর ছোটে তুই কিছু কর। ড্রেক একটু এদিক ওদিক দেখতে একটা তোপের গোলা উঠিয়ে নেয় আর তোপের ভেতর একটু বারুদ ভরে সেটাই চালিয়ে তাদের উপর অ্যাটাক করার প্ল্যান করে, কিন্তু প্রতিবারের মতোই তার বড় ভাইয়ের দেওয়া আগুন আর ধরতে চায় না। যাই হোক, একটা সময় আগুন ধরে গেলেও এত পুরনো তোপের ভেতর থেকে সে গোলাটা আর বের হয় না, যেটা দেখে সামনের হেলিকপ্টারের পাইলট খুশি হলে সে এই জাহাজে একটা বড় সড়ো ধাক্কা দিত। এমন সময় তোপের ভেতর থেকে জ্বলন্ত গোলা বেরিয়ে এসে ওই হেলিকপ্টারে বিরাট বড় একটা ড্যামেজ করে, যে কারণে হেলিকপ্টারের সাথে সাথে ওই জাহাজটা পুরোপুরি শেষ হয়ে গেলেও জো সেখান থেকে লাফ দিয়ে এই হেলিকপ্টারের দড়ি ধরে বসে। দুজন এত বড় একটা দলের বিরুদ্ধে জিতে গেছে এই ভেবে তারা যখন আনন্দ করছিল, পেছন ঘুরতে ড্রেক দেখতে পায় জো এই জাহাজে উঠে নোঙরটা ফেলে দিয়েছে সমুদ্রের ভেতরে, যেটা সমুদ্রের জলে বেঁধে পুরো জাহাজের সাথে সাথে হেলিকপ্টারটাকে আটকে দেয়। হেলিকপ্টারের প্রচুর টানে জাহাজ এবার একদিকে কাত হতে শুরু করে। এই অবস্থাতেও জো দুজনকে মারার জন্য উঠে পড়ে লাগে। ওপরে হেলিকপ্টারের এই অবস্থা দেখে ভিক্টর সেখান থেকে পালিয়ে যেত, কিন্তু সে দেখতে পায় তার খাজানার ব্যাগটা স্লিপ করে হেলিকপ্টারে একটা কোনায় গিয়ে বেঁধে আছে। নিচে ড্রেক জানে সে জোয়ের সঙ্গে মারামারিতে পারবে না, তাই একটা লাথি দিয়ে তাকে দূরে সরিয়ে সে যার মাছ তুলবে ভিক্টরের দিকে পালাতে শুরু করে। ওপরে ভিক্টরও তার খাজানার ব্যাগ নিতে ব্যস্ত, আর সেটা নেওয়ার সময় সে বুঝতে পারে হেলিকপ্টারের নিচের অংশ খুলতে শুরু করেছে। খাজানার ব্যাগ কালেক্ট করে একাই সেখান থেকে পালিয়ে যেত। এমন সময় ড্রেক তাকে হাত বাড়িয়ে তার সাহায্য চায়। খাজানা লোভী ভিক্টর যে সমস্ত সময় সবার কাছে ধোঁকেবাজ সম্বোধন পেয়েছে, কিন্তু এই সময়ে তার বেস্ট ফ্রেন্ডের ভাইকে বাঁচানোর জন্য তার প্রিয় এই খাজানার ব্যাগটাই ছুঁড়ে মারে জোয়ের মুখে। জো আর জাহাজ ধরে রাখতে পারে না। ভিক্টর চেঁচিয়ে বলে, ছোটে তুই আমার উপর ভরসা কর, আমি তোকে ধরে নেব। ড্রেক আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে লাফ দেয়। অত উপর থেকে জো নিচে পড়ে গেলেও এখনো সে বেঁচে ছিল, ভাগ্য তার সত্যিই ভালো। এরকমটা সে ভাবছে এমন সময় উপরের দিকে তাকিয়ে দেখতে পায় দ্বিতীয় জাহাজটা একদম তার উপরে এসে পড়ে। এত পুরনো একটা জাহাজ অত উপর থেকে পড়লেও বেশ ভালোভাবে সমুদ্রের জলে চলতে শুরু করে। উপর থেকে ভিক্টর বলে, ছোটে আমাদের সামনে প্রায় 4 থেকে 500 কোটি টাকার খাজানা ভাসছে, আর এই সমস্তটাই আমাদের। কথা শেষ হতে না হতেই পুরো জাহাজটা ভেঙে সমুদ্রের জলে ডুবতে শুরু করে। ড্রেক বলে, এখনো সময় আছে, তুমি চাইলে জলে ডুব দিয়ে আমরা কিছু সোনা তুলে আনতে পারি, কি বলো? কিন্তু ভিক্টর তাকে সামনে দেখিয়ে ছোটে এই পুরো প্রপার্টি এখন ফিলিপিনদের আন্ডারে, কারণ ওদিকে তাকিয়ে দেখ ফিলিপিনি গভর্নমেন্ট অলরেডি এদিকে চলে এসছে, তাই খালি হাতেই শুধু তাদের আন নিয়েই সেখান থেকে পালাতে হয়। কিন্তু যাওয়ার সময় নিচে ছোট্ট একটা সাদা বোর্ড দেখে ভিক্টর বলে, ক্লোই আবার কেন আমাদের পিছু করছে? ড্রেক একটু হেসে বলে, ও আমার কাছ থেকে খাজানার লোকেশন চুরি করতে গিয়েছিল, কিন্তু আমি ইচ্ছা করে ওটা ভুল লিখে রেখেছিলাম। এই বলে সে ভিক্টরের সামনে পকেট থেকে একটা সোনার টুকরো বের করে দেখায়। ভিক্টর অবাক আর খুশি হয়ে বলে, এটা তুই কখন আনলি? ড্রেক বলে, এটা তো কিছুই না, ছোট যত সোনা আমার পকেটে ধরে এরকম আমি আরো এনেছি। এই কিছু শোনার সাথেই তারা রওনা দেয় নিজের শহরের দিকে। তবে মুভির কাহিনী এখানে শেষ হয়ে গেলেও একদম শেষে আমরা দেখতে পাই স্যাম মারা যায়নি। সে একটা কারাগারে বন্দী হয়ে তার ভাইয়ের জন্য আরো একটা চিঠি লিখছে, যেখানে লেখা, ভাই আমি জানি না এই পোস্ট কার্ডগুলো তুই পাচ্ছিস কিনা, প্রত্যেকটা পোস্ট কার্ড তুই যত্নে রেখে দিস। এই মেসেজের সঙ্গে পুরো কাহিনীর শেষ হলেও এটুকু তো আমরা বুঝতে পারছি এই পোস্ট কার্ডে আরো কিছু হিন্টস আছে। এর মানে এটা হতে পারে কি, মোজালিনের ওই জাহাজ খুঁজতে খুঁজতে স্যাম আরো কোনো জানার সন্ধান পেয়েছিল। তবে সেটা জানতে পারবো আমরা পার্ট 2-তে, কিন্তু দুর্ভাগ্যবশত পার্ট 2 এখনো রিলিজ হয়নি। তবে এরকম আরো রোমাঞ্চকর কাহিনী দেখতে হলে সাবস্ক্রাইব করে চ্যানেল পেজ থেকে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।